নমস্কার ভিউয়ার্স। আজকে আমি নতুন একজন গেস্টের কাছে চলে এসেছি আপনাদেরকে দেখাবার জন্যে এবং শোনাবার জন্যে যে মানুষ ইচ্ছে করলে কোন লেভেলে যেতে পারে। তো আমরা ওনার সাথে পরিচয় করব আজকে। ওনার নাম রাজেশ সাহা। নমস্কার। নমস্কার স্যার আপনাকে। নমস্কার। স্যার, আমরা আজকে আমাদের চ্যানেল নিয়ে আপনার কাছে এসেছি কিছু মূল্যবান এক্সপিরিয়েন্স শোনার জন্যে, যেটা শুনে যেটা দেখে আমাদের সোসাইটিতে যে বেকার ছেলে আছে মেয়ে আছে যারা চাকরি খুঁজছে তাদেরকে দেখাবো যে চাকরি মানে গভর্নমেন্ট সার্ভিস বিশেষ করে লোকে পায়, সেটাই দেখাবো আপনার মাধ্যমে। তো তার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে। সময় দিয়েছেন, মূল্যবান সময় দিয়েছেন। তো আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। শুনতে থাকুন, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আসি স্যার, আমরা প্রশ্নে চলে আসি সরাসরি। আমি কিছু সিলেক্টিভ কোশ্চেন করবো স্যার আপনাকে। ঠিক। স্যার, আপনি স্টুডেন্ট লাইফে পড়াশোনা করার জন্য আপনাকে কি স্ট্রাগল করতে হয়েছিল? অবশ্যই করতে হয়েছিল। সবাই স্ট্রাগল করে। স্ট্রাগলের ধরনটা বিভিন্ন রকমের হয়। কারোর মাথার উপরে গার্জিয়ানের হাত থাকে, গার্জিয়ান ফুল সাপোর্ট দেয়, বাচ্চারা কিছু বোঝে না, শুধু পড়ার দিকে দৌড়তে থাকে। কিন্তু আমার লাইফটা এরকম না। আমাকে নিজে, যখন আমি 8 ক্লাস পড়ি তখন থেকেই নিজের খরচ, পড়ালেখার খরচ, নিজের ঠাকুরমার খরচ ওঠানোর ব্যবস্থা করার সাথে সাথে নিজের পড়াটাও আমাকে ওই সময় নিজে নিয়ে যেতে হয়েছে। এবারে ছোটবেলায় যেরকম ঠাকুমা ছোট দোকান লাগাতেন, সবজির দোকান লাগাতেন, ওই দোকানে বসতাম, ওনার সঙ্গে কারবার করতাম, সবজি বিক্রি করতাম। আস্তে আস্তে ড্রয়িং শিখলাম, আঁকা শিখলাম, থার্মোকলের কাজ শিখলাম। ওই থার্মোকলের কাজ, একটি ছুরি, একটা পেন্টিং ব্রাশ আমাকে একটু ধন উপার্জনে খুব সহায়তা করলো। প্লাস কিছু কিছু মাস্টার মশাইরা আছেন যারা বিনা পয়সায় আমাকে টিউশনি পড়িয়েছেন, ওনাদেরকে কোনোদিন ভোলা যাবে না। আজকে আমি যে জায়গায় পৌঁছেছি, ওনাকে স্মৃতি করছি, খুব ভালো লাগছে। স্ট্রাগল তো আছেই, সবার জীবনে স্ট্রাগল আছে, আমার জীবনেও স্ট্রাগল ছিল। ওই স্ট্রাগলটা আজকের সময়কার বাচ্চারা যদি আমরা বলি যে আমরা ওই স্ট্রাগল থেকে উঠে এসেছি, কেউ বিশ্বাস করবে না। আমার মতন, আমার বয়সের যারা মানুষ আছেন এখন, আমার মতন কষ্ট করে যারা পড়ালেখা শিখেছেন, আজকে নিজের একটা জায়গা তৈরি করেছেন, ওনারা এই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন। কিন্তু আজকের এই যে যুগে আমরা বাস করছি, সে সময় 50 টাকা একটা টিউশন ফিস ছিল, যে 50 টাকা নিয়ে একটা মাস্টারমশাই সব বিষয় পড়িয়ে দিতেন। আজকে 600, 700, 1000 টাকা করে এক একটা সাবজেক্ট। ঠিক স্যার। স্যার, ধন্যবাদ আপনাকে আপনার স্ট্রাগল লাইফটা বলার জন্য। এই রাজেশ সাহা স্যার স্ট্রাগল করে পড়াশোনা করেছেন, তারপর এখন উনি ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসে একজন নামি দামি এমপ্লয়ি। তাই ওনার কাছে এসেছি। উনি শুধুমাত্র এমপ্লয়ি নন, উনি এতদ অঞ্চলের জনসংযোগের একটা মাধ্যমও বটে।
গভর্নমেন্টের অনেক এক্সপিরিয়েন্স ওনার উপরে আছে, ওনার কাছে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শুনবো। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন আছে আমার। আপনি যে গভর্নমেন্ট সার্ভিস করছেন পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, এই চাকরি পাওয়ার সময় অথবা চাকরি যখন আপনি পেতে চাইছিলেন তখন নিশ্চয়ই আপনাকে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তো সেই পরিশ্রমে যদি একটু এক্সপিরিয়েন্স বলেন। অবশ্যই, কারণ যে সময় আমরা পড়ালেখা শিখে চাকরির জন্য দৌড়োদৌড়ি করতাম, সে সময় অত কম্পিটিশন ছিল না, অত দুর্নীতি ছিল না। আমরা সকাল 4টায় উঠে যেতাম, রাত্রি 12টায় রাত জেগে পড়তাম। এই যে ডিগ্রি জ্বালিয়ে আমরা পড়তাম বা যারাও পড়তো, সে সময় ওদের ওদের মেহনতটা ফল পেত। মানে যে পরিশ্রম করছে ওই পরিশ্রমের একটা ফল পাওয়া যেত। এখন ওই ফল পাওয়া যায় না। আজকালকার বাচ্চা, যার পেছনে মা বাবা অত কঠিন পরিশ্রম করছে, সকালে উঠছে বিকেলে উঠছে, কারণ ওনাদের আজকের যে মা বাবা, ওই সময় তো অত কম্পিটিশন ছিল না। ওনারা যে হিসেবে পরিশ্রম করেছে, আমি যেরকম পরিশ্রম করেছি, ওই পরিশ্রম করার পরে আমরা যে জিনিসটা পেয়েছি, আজকে যুগ পাল্টে গেছে। মা বাবা সারা জীবন গরুর মতন পশুর মতন বাচ্চার পেছনে পেছনে খাটছে, এই টিউশন পড়ানো, এই ভালো করে বাচ্চাটাকে তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সারা জীবন। লাস্টে দেখা যাচ্ছে যে বাচ্চারা, হোনহার বাচ্চারা, আজকে যাদের যা ওদের প্রাপ্য ছিল পাচ্ছে না। কিছু কিছু লোক আছে ওদের হকটা কেড়ে নিচ্ছে। আমাদের সময় এই জিনিসটা ছিল না, আমরা স্ট্রাগল করেছি। কিন্তু এখন দেখে খুব দুঃখ হয় যে এক একটা ছেলে, এক একটা মেয়ে ওই পরিশ্রমটাই করছে যে পরিশ্রমটা আমরা করছিলাম, কিন্তু এখন ওরা চাকরি পাচ্ছে না। স্যার, ওদের এলিজিবিলিটির অনুযায়ী ওরা চাকরি পাচ্ছে না। যেই চাকরিটা পাওয়ার কথা ছিল। কথা ছিল ওরা পাচ্ছে না। বিনিময়ে কি করছে, ওরা মিলে কাজ করছে, ছোট ছোট ব্যবসা করছে, প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি পেয়েছি, পেয়ে আজকে যে হিসেবে কাজ করছি, সরকারি চাকরি করছি, কিন্তু আজকে সরকারি চাকরিরও ধরন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে। কারণ যারা পরিশ্রম করে চাকরিটা পেয়েছে, ওই চাকরির মর্যাদাটা বুঝবে। স্যার, আমার নেক্সট প্রশ্ন, হুম, সঠিকভাবে প্রিপারেশন নিলে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায়, এই বিশ্বাসটা কি আপনার প্রথম থেকে ছিল? প্রথম থেকে ছিল। আর আমার সাথে, আমার স্কুলে, আমার কলেজে যতগুলো আমার বন্ধু ছিল, সবাই কোনো না কোনো একটা সরকারি চাকরিতে অবশ্যই আছে। বাহ, এটা খুব ভালো মেসেজ স্যার, যে আপনি সঠিকভাবে আর পরিশ্রম আমাকে করে- সে সময় আমার বন্ধুরা, আমার খাতা কেনার পয়সা থাকতো না, আচ্ছা, বই কেনার পয়সা থাকতো না। তো যারা যারা আমাকে হেল্প করেছে, ওই বন্ধুদেরকেও আমি ধন্যবাদ করছি। বাহ। কি হেল্প করেছে? নোট। আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্যার আপনি একটা সুযোগ পেয়ে গেলেন, তাদেরকে থ্যাঙ্কস ওনাদেরকে জানাবার ধন্যবাদ জন্য। করেন। ধন্যবাদ স্যার। স্যার, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য কনসিস্টেন্সি বজায় রেখে, মানে কন্টিনিউটি বজায় রেখে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। প্র্যাকটিসটা, সূর্য জ্বলছে, সূর্য সকালে উদয় হচ্ছে, বিকেলে পরাস্ত হচ্ছে, হ্যাঁ, অস্ত হচ্ছে। হ্যাঁ, এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে সবার থাকার প্রয়োজন, সোলার সিস্টেমে থাকা বলবো। একদম প্রয়োজন। এই সিস্টেমটা কেউ কেউ মাঝখান থেকে ব্রেক করে দিচ্ছে। কিন্তু আজকালকার যে বাচ্চারা পরিশ্রম করছে, এই যে ধরে নিন একটা গ্রামের ছেলে দেখবেন স্টার মার্কস আনলো, হ্যাঁ, কিন্তু একটা শহরের ছেলে স্টার মার্কস আনলো না কেন? একটা শহরের ছেলের কাছে সব সুবিধা আছে, ভালো টিউটর পেয়ে যাচ্ছে, ভালো কলেজ পেয়ে যাচ্ছে, ভালো স্কুল পেয়ে যাচ্ছে, কিন্তু একটা গ্রামের ছেলে পাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে গ্রামের ছেলে বুঝতে পারছে লাইফটা কি। প্র্যাকটিস করে যাচ্ছ। না না, আজকের ডেটে মোবাইল একটা অনেক বড় জিনিস। হ্যাঁ, এই মোবাইলের মাধ্যমে, এই মোবাইলটাকে যে বুঝে নিল, যে বাচ্চা বুঝে নিল আজকের ডেটে, হ্যাঁ। এই মোবাইলই ওই বাচ্চাদের জন্য অনেক বড় গুরু হয়ে দাঁড়াবে।
গ্রামের বাচ্চার কাছে কোনো ওই রকম অপরচুনিটি নেই, কিন্তু আপনি দেখবেন গ্রামের বাচ্চা স্টার আনলো, ঠিক আছে, পশ্চিমবঙ্গ বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড আনলো, কিন্তু শহরের ছেলে আনতে পারছে না। কারণ ওদের কাছে স্কোপটা কি, ওনারা ওই বাচ্চারা এই মোবাইলটাকে গুরু হিসেবে মেনে এই মোবাইলের মাধ্যমে পড়ালেখা শিখেছে। কিন্তু শহরের বাচ্চারা কি করে, ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম টাইম নষ্ট করে দেয়। টাইম নষ্ট করে দেয়। একটা মোবাইল এর উপযোগিতা আছে আর এর খারাপও আছে। যদি এর উপযোগিতাকে যদি কেউ বুঝে নেয়, ঠিক আছে, তাহলে বাচ্চারা অবশ্যই উন্নতি করবে। দ্বিতীয়ত কথা, চাকরি পাওয়ার কথায়, এই যে ধরে নিন 10 বছর একটা সদি হয়, হ্যাঁ, হয়তো দেখা গেল 20 বছরে যে বাচ্চারা অ্যাকচুয়াল চাকরি পাওয়ার কথা ছিল হ্যাঁ। ওরা পেল না। কিন্তু এখন থেকে যদি বাচ্চারা একটিক থাকে, নিজের ভেতরে যদি বিশ্বাস থাকে, একটা হ্যাঁ। এক্সাম দেওয়ার পরে না আমি 99% করেছি, তাহলে কি করে চ্যালেঞ্জ করে। হুম। তো আজকের ডেটে আমি এই জায়গায় বসে একটা আমি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে যে বাচ্চাদের ভেতরে এবিলিটি আছে, আর যদি আপনারা নিজেকে চিনতে পেরেছেন যে আমি ঠিক পরীক্ষা দিয়ে এসেছি, আমার চাকরি কেউ নিতে পারবে না, আমাকে কেউ ফেল করতে পারবে না, তো আপনারা অবশ্যই লড়াই লড়বেন। ঠিক স্যার, ধন্যবাদ স্যার। স্যার, নিউ জেনারেশনের কাছে একটা মেসেজ দেবেন, যারা ভাবে এখন আর গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় না, তাদের ভাবনাটা কি ঠিক? একদম ঠিক, একদম ঠিক। একটা বাচ্চা যার বাবার এলিজিবিলিটি নেই বাচ্চাটাকে দাঁড় করানোর, সারা দিন রাত খেটে মা বাবা নিজের লাইফে কম্প্রোমাইজ করে, নিজের লাইফকে নেগোসিয়েশন করে, আজকে যেই বাচ্চার পেছনে একটা আশায় যে আমার বাচ্চা যদি ভালো নম্বর আসে, বাচ্চা যদি চাকরির জন্য ভালো করে তৈয়ারি করছে, যদি তৈরি পাবে, মানে চাকরিটা পাবে, লাস্টে দেখা গেল ওর চাকরি কেউ মাঝখানে ঢুকে টাকা পয়সা নিয়ে হ্যাঁ, ওর চাকরিটা ওর হাত থেকে চলে গেল, হ্যাঁ। তাহলে কি বলা যাবে এটাকে? এটা তো ওর আশাটা ভঙ্গ হবে। সেই জায়গায় যদি ওই ছেলে যদি কিছু করতে যায়, তাহলে অনেক প্রকারের বাধা আসে। এই যে বাধা থেকে কি করে লড়বে, একটা আজকে এই আমাদের পশ্চিমবঙ্গাল পুরো ভারতবর্ষে যে বেরোজগারি সমস্যাটা আছে, হ্যাঁ। কে চিন্তা ভাবনা করছে? ফ্রির জিনিস আমি ভাটপাড়া পৌরসভায় না হলে 29টা প্রকল্প দেখি, পশ্চিমবঙ্গ সরকারের 29টা প্রকল্প দেখি, কিন্তু একটা আনএমপ্লয়েড ছেলেদের সংক্রান্তে চিন্তা ভাবনা করার মেন্টালিটি কার আন্ডারে আছে? কে চিন্তা ভাবনা করছে যে ওই ছেলেটা একটা কাজ করে দেওয়া হোক? যে চিন্তা ভাবনা করছে না। কেউ চিন্তা ভাবনা করছে না। দ্বিতীয় সাইডে দেখুন, যদি কোনো সরকারি চাকরি যদি না পেয়ে থাকে, লোনের সুবিধাও আছে। আচ্ছা। এবারে লোনের সুবিধা যখন আছে, দেখবেন যখন ও দেখে নিল যে আমি চাকরি করতে পারবো না, আমার হকটাকে অন্য লোক মেরে দিল, যখন লোনের চক্করে যাবে, ব্যাংক ম্যানেজাররা ব্যাংক খেলা করবে ওর সাথে, আবার ডিমান্ড ওর মনোবল তো ভেঙে দেবে, ওই ছেলেটা বাধ্য হয়ে মিলে গিয়ে চাকরি করবে। আচ্ছা, কেন এই পরিস্থিতি? ঠিক। এটা স্যার, তার মানে স্যার, রাজনৈতিক যে সমস্যাগুলো আছে, যে চাকরি বিক্রি হয়ে যায়, এই সমস্যাগুলো না থাকলে জেনুইন ভাবে চাকরি হওয়ার চান্স আছে। 100%। ঠিক স্যার, ধন্যবাদ স্যার। এবার আসি স্যার নেক্সট প্রশ্নে। আপনার কর্মক্ষেত্রে আপনি এত বড় দায়িত্ব সামলাচ্ছেন, আমি যতদূর জানি যে আপনি জনসংযোগের একটা মাধ্যম ওই মিউনিসিপ্যালিটির, নিজের অফিসের চাকরি করে ডিউটি সামলে আবার জনসংযোগের যে ব্যাপারটা সামলাচ্ছেন, এত ম্যানেজ করেন কিভাবে? এত লোক, এত কাজ। दृढ़ संकल्प से दुविधा की बेड़ियां कट जाती हैं। एक हिंदी में कहावत है, यदि आपके अंदर दृढ़ निश्चय है कुछ करने का, तो हर एक दुविधा कट जाएगी। वाह। यदि मन में इच्छा है समाज के लिए कुछ करना, यदि आप ठान लें হ্যাঁ, कि समाज के लिए कुछ करना है, হ্যাঁ। तो आपके दृढ़ निश्चय के कारण से जितनी भी विपत्तियां आने वाली हैं सभी হ্যাঁ। आउट हो जाएंगी। বাহ, এটা আপনার মূল স্ট্র্যাটেজি না? আপনি এই Yes. ফর্মুলায় কাজ করেন Yes. যে আপনার মন কারণ থেকে। হচ্ছে আজকের ডেটে ধরে নিন, আজকে যে বুড়ো বুড়ি ধরে নিন, যার জন্য 1000 টাকা অনেক বড় জিনিস, হুম, বার্ধক্য ভাতা পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, ঠিক আছে, একটা মেয়ের বিয়ে যখন হবে তখন দেখবেন একটা গরিব
পরিবার যার জন্য ওই 25,000 টাকাটা পুরো বিয়ের খরচ, হ্যাঁ, তা হয়ে যায়। তাহলে এই যে ভাষাকে সামনে না রেখে হিন্দি, বাঙালি, মুসলিম, জৈন, বৌদ্ধ সবাই আমার কাছে চলে আসে, এই যে সবাইকে কিভাবে সামাল দেন এটাই এই যে প্রশ্ন। সবাইকে এই পরিষেবাটা পৌঁছিয়ে দেওয়ার কাজ, হ্যাঁ, ঠিক আছে। আমি বললাম ওই যে দৃঢ় সংকল্প সে দুবিধা কি বেড়িয়া কট জাতি হ্যাঁ। হ্যাঁ। টাইম ম্যানেজমেন্ট আমি সুমন বাবুর কাছ থেকে শিখেছি, টাইম ম্যানেজমেন্ট। ধন্যবাদ স্যারকে। আর আমাকে শিখেছেন আর কে রায় সাহেব মাইন্ড ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট, মাইন্ড ম্যানেজমেন্ট সব অটোমেটিক্যালি হয়ে যাবে যদি মনে থাকে যে আমি কিছু করব, তাহলে টাইম আপনার কাছে ফ্যাক্টর হবে না, আপনি সব কিছু করে যাবেন যেটা আপনি চাইছেন। বাহ, এটা খুব ভালো একটা মেসেজ ভিউয়ার্স। ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করব, এই যে স্যার বললেন টাইম ম্যানেজমেন্ট আর মাইন্ড ম্যানেজমেন্ট, এটাকে আপনারা প্রতি মুহূর্তে কাজে লাগাবেন, অবশ্যই সাকসেস হবেন। আবার একটা জিনিস আছে, আবার একটা জিনিস আছে, বড় হওয়া মানে শুধু টাকা কামানো না, ঠিক। 4 চাকা গাড়িতে চড়া না, প্লেনে ওড়া না। বড় হওয়া মানে সমাজ সেবাও একটা অনেক বড় জিনিস। আমি এই যে জন্ম নিয়েছি, একদিন আমি মরে যাব, এই যে চেয়ার আমি পেয়েছি, সরকারি চেয়ার পেয়েছি, এই চেয়ারে আমাকে কিছু ক্ষমতা দেওয়া আছে, ওই ক্ষমতার মাধ্যমে যদি আমি গরিবের কিছু হেল্প করতে পারি, গরিবের মাথায় যদি আসে যে না ভাটপাড়া পৌরসভায় ভালো কাজ হচ্ছে, আমরা ভাটপাড়া পৌরসভায় এই জিনিসটা পেলাম, আমি যতগুলো কাজ লোকের জন্য করে দিই, তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নাম হয়, ভাটপাড়া পৌরসভার নাম হয়, আমাদের চেয়ারপারসনের মা উনার নাম হয়, এমপি, এমএলএ, কাউন্সিলর, সিআইসি, চেয়ারম্যান সবার নাম হয়, কিন্তু স্বপথে, স্বপথে। ধন্যবাদ স্যার আপনাকে। তো আমি স্যার আপনাকে যতদূর স্টাডি করেছি দেখেছি যে সব সময় আপনার কাছে লোক আসতেই থাকে এই কাজের জন্য সেই কাজের জন্য। আপনি কখনো লোককে মানে মানে কি করে মানে কখনো বুঝতে দেন না যে আপনি ডিস্টার্ব হচ্ছেন, আপনার টাইম নেই, আপনি কখনো বিরক্তি প্রকাশ করছেন না। এটা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করার জিনিস আছে। এইটাও একটা সৌভাগ্য, হ্যাঁ, ঠিক স্যার। এইটাও একটা সৌভাগ্য, কারণ আপনার কাছে লোক আসবে কেন, লোকের মনে একটা আস্থা আছে যে উনার কাছে গেলে এই কাজটা হয়ে যাবে, ঠিক ঠিক ঠিক। এইটাও একটা অনেক বড় অবশ্যই গিফট আছে আমার কাছে। তাই জন্য আমি কাউকে না বলি না, সবার জন্য প্রস্তুত থাকি। স্যার, আমি আরেকটা প্রশ্ন আসি। আপনি অফিসে চাকরি করছেন, ফ্যামিলিকে দেখছেন, তারপর আবার জনসংযোগ করার জন্য দুয়ারে সরকারি ক্যাম্পে যাচ্ছেন, ওখানকার যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলোকে হ্যান্ডেল করছেন। আবার শুনেছি আপনি একটা, যেই ফ্ল্যাটে আপনি থাকেন সেই ফ্ল্যাটের নাকি আপনি সেক্রেটারি। একদম ঠিক শুনেছেন আপনি। তো এই সেক্রেটারি আবার জনসংযোগ করছেন, দুয়ারে সরকার, আবার অফিস, আবার ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছেন, এত কিছু ম্যানেজ করার যে পাওয়ার আপনাকে দিয়েছে, এইটা কিন্তু আমি আজকে ভিউয়ার্সদের বলতে চাই যে দেখুন, একজন মানুষ যে ঠাকুমার সাথে বসে দোকানে চালাতো, দোকান করত, সেই দোকান থেকে ঠাকুমার কে পয়সা দিত, সেখান থেকে নিজে আবার স্কুলে খরচা করত, মানে এডুকেশনের জন্য খরচা করতো, তারপরে উনি পড়াশোনা শিখে চাকরি পেয়ে, তারপর কিন্তু ওনার কাজ থেমে নেই। এখন বয়স বুঝতেই পারছেন, এখন 50-এর কাছাকাছি হয়ে গেছে, অনবরত কাজ করে যাচ্ছে। আমি এই লোকটিকে, এই স্যারকে খুব পার্সোনালি ভালো করে চিনি, তাই উনি যেগুলো বললো মানে প্রত্যেকটাই খুবই দামি জিনিস, দামি কথা বললো। তো এটা কিন্তু আমাদের শেখার আছে। স্যার, নেক্সট প্রশ্নে আমি যাচ্ছি, এটা আমার লাস্ট প্রশ্ন হবে। বিশেষ করে আমি যে কথাগুলো আজকে আপনাদের কাছে জানতে চাইলাম, সেটা গভর্নমেন্ট সার্ভিস কিভাবে মানে পাওয়া যায় কিনা, সত্যি সত্যি আসে কিনা, এই মেসেজটা দেওয়ার জন্য এসেছিলাম। তো নিউ জেনারেশন যারা এখন চাকরি প্রার্থী, তারা অনেক মনে অনেক কিছু ভাবে যে চাকরি হয় না, এত লোকের ভিড়, এত সমস্যা। তো আপনি তাদেরকে কি মেসেজ দেবেন যে চাকরিটা সত্যি তুমি ঠিকঠাক ভাবে পড়াশোনা করলে চাকরিটা পাওয়া যাবে কি যাবে না, এই মেসেজটা আমি লাস্ট শোনাবো আমার ভিউয়ারদের। আমি নিউ জেনারেশন যারা আছেন ওনাদেরকে
একটা ভালো মেসেজ দিতে যখন আপনি বলেছেন এইটাই দেবো, এর আগে আমি এই ফোন দেখিয়েছিলাম। হ্যাঁ। এই ফোন দেখিয়েছিলাম। হ্যাঁ। ধরে নিন যাদের মা বাবার এলিজিবিলিটি আছে বিটেক এমটেক বিএসসি করানোর, ওনাদের কাছে প্রচুর টাকা আছে, ওনারা ওই সেক্টরে পড়াচ্ছেন লিখাচ্ছেন, বাচ্চারা আইটি সেক্টরে গিয়ে ভালো ভালো চাকরি পেয়ে যাচ্ছেন, যেখানে পলিটিক্স ঢুকে নেই। এই যে আইটি সেক্টরের কাজগুলো বিটেক এমটেক বিএসসি বিকম যাই হোক, তো এইটার মধ্যে পলিটিক্স ঢুকে নেই বা এই ধরনের কোনো জায়গা নেই যে আপনার এলিজিবিলিটির উপরে আপনি চাকরি পেয়ে যাবেন। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে, হ্যাঁ। সরকারি চাকরির ক্ষেত্রে একটু আন্দোলনের প্রয়োজন আছে। আচ্ছা, কিরকম? আপনার মনে হয় না যে একটা আন্দোলনের প্রয়োজন আছে? একটা রিক্সাওয়ালা বা একটা ছোটখাটো ব্যবসা করনেওয়ালা যার এলিজিবিলিটি নেই, নিজের বাচ্চাকে ভালো টিউশনি, আন্দোলন আছে। বলতে আপনি কিরকম বোঝাচ্ছেন? কি আন্দোলন? দেখুন এখন হয়ে গেছে ইংলিশ মিডিয়াম আর হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম। হ্যাঁ। আজকে দেখুন যারা সরকারি চাকরি করছে ওদের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলে পড়ছে। হ্যাঁ। কেন পড়ছে? কারণ ওদের মাইনে আছে 50,000 থেকে 1.5 লাখ অব্দি মাইনে আছে, ওদের এলিজিবিলিটি আছে, নিজের বাচ্চাকে প্রাইভেটে পড়িয়ে বিটেক এমটেক করাচ্ছে। আচ্ছা। কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রে ছোট ছোট গরিব মানুষরা যারা ওই মিডিল ক্লাস থেকেও আর তলায় থাকেন, ওনাদের একটাই আশা, আমার ছেলে বা আমার মেয়ে একটা চাকরি পেয়ে গেলে ধন্য হব। ধন্য হব। কিন্তু ছেলে বা মেয়েরা চাকরি পাচ্ছে না। এই বিষয়ে চিন্তা ভাবনা প্রয়োজন। কে করবে? নেতা লিডার করবেই না। কিছু কিছু স্বার্থপর মানুষ আছে, ওরা করবেই না। তাহলে আন্দোলন তো জনতাকে তো আওয়াজ উঠাতে হবে। আওয়াজ তুলতে হবে। তা জনতার মধ্যে কারা আছে? মা বাবা হ্যাঁ। বা ওই ছেলেটা যে পরিশ্রম করছে, হ্যাঁ। কি হিসেবে আওয়াজ উঠাবে? হ্যাঁ। যেই একটা ছেলে আওয়াজ উঠালো ওর আওয়াজটা দাবিয়ে দেবে। হ্যাঁ, তাই তো হয়। সমস্যা তো আছে। তাই তো হয়। কিন্তু যদি আমি এর আগে বলে গেছি, যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন, হ্যাঁ। আমি আরটিআইও যে 29টা প্রজেক্টের মধ্যে আরটিআইও আমার কাছে আছে। আচ্ছা। কিছু কিছু বিষয় আমি জানি যে আরটিআই করলে অনেক কিছু উত্তর বেরিয়ে আসে। বেরিয়ে আসে, প্লাস আপনি আরটিআই এর মাধ্যমে লড়াই করেও অনেক জায়গায় সাকসেস হতে পারেন। তো ধরে নিন যদি 1000 বাচ্চা হ্যাঁ। পরীক্ষা দিয়েছে, হ্যাঁ। আর একটা বাচ্চার আছে ফুল কনফিডেন্স আছে যে আমি পরীক্ষাটা ভালো দিয়েছি, হ্যাঁ। কোশ্চেন তোর কাছে আছে, হ্যাঁ। ও তো জানে যে কোশ্চেনের উত্তর সহি না ভুল, হ্যাঁ, তো যদি ও চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু আরটিআই এর মাধ্যমে, তাহলে পাঠাতে পারবে। কেউ এই চিন্তা ভাবনা করে না, জানে না, তাই জন্য পায় না। তার মানে স্যার একটা লড়াইয়ের প্রয়োজন আছে আমাদের পুরো ভারতবর্ষে এই সরকারি চাকরির বিরুদ্ধে। যে এই যে বিচলিয়া যারা আছে, ওরা আছে। যে এই ভালো ভালো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে, এই বিষয়টা সমাজে আনার, ওই দরকার বিষয় আছে। নিয়ে এই সমাজে লড়ার একটা খুবই প্রয়োজন আছে, যেটা আমাদের সবাইকে, যে একত্রিত। সাধারণ ফ্যামিলি আছে, সব মা বাবাকে, সমাজে যে সেসব লোক আছে, সবাইকে ভাবতে হবে এইসব জিনিস নিয়ে। আচ্ছা, তার মানে স্যার চাকরি আছে কিন্তু মাঝখানে কিছু বিচলিয়ার জন্য চাকরিটা আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট ভালো পরীক্ষা দেয় তাহলে সে যদি পাস নাও করে আরটিআই এর মাধ্যমে সে তার প্রকৃত রেজাল্টটা জানতে পারে অবশ্যই, এবং সে চাকরিটা পেয়ে যেতে পারে। অবশ্যই। এখন এইরকম একটা জিনিস দেখে নিন, ভালো ভালো ছেলে যারা এখন দাঁড়ানো শিখেছে, মোটিভেট হয়ে যাচ্ছে। আচ্ছা। যে কোনো একটা সংস্থার মাধ্যমে ওরা মোটিভেট হয়ে যাচ্ছে। মোটিভেট হয়ে, আমি এখানে অন্য হিসেবে বললাম না, ওই ইয়াং ছেলেরা যাদের একটা বাহুবলী আছে, হুম। ঠিক আছে, একটা ভালো পার্সোনালিটি আছে, হুম। কিন্তু বোঝে কম, হ্যাঁ। ওরা বেশি মোটিভেট হয় অন্য সাইডে চলে যায়, আচ্ছা, ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভার্ট হয়ে যায়, নিজের পথ থেকে বিপথে চলে যায়। আচ্ছা, এটা একটা ভালো জিনিস নয় আর কি। যদি একটা পথে এগোতে যদি থাকে। এগোতে থাকে অবশ্যই সাকসেস হবে। তো স্যার অনেক ধন্যবাদ। এই স্যারের কাছ থেকে আমরা শুনলাম আজকে যে সঠিকভাবে কনসিস্টেন্সি বজায় রেখে ঠিক ঠিক সিস্টেমের মাধ্যমে ঠিক ঠিক পথ অবলম্বন করে যদি পড়াশোনা কেউ করে তাহলে চাকরি পাবে। কিন্তু মাঝখানে কিছু সমস্যা আছে সেটা বললেন, ওই সমস্যাটাকে মিটিয়ে দেওয়ার জন্য বা অ্যাবলিশ করার জন্য আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে, সেটা কথা স্যার বললেন। না হলে ওইটুকু বাদ দিয়ে কিন্তু চাকরি এখনো পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারলাম স্যারের কাছ থেকে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার আপনাকে নমস্কার। আপনার
দিন ভালো যাক, আপনার আগামী ভবিষ্যৎ খুবই ভালো যাক, এই শুভকামনা করে আজকে আমরা এখান থেকে বিদায় বিদায় নিলাম। ভিউয়ার্স, এরপর আমাদের আবার দেখা হবে নতুন এক এক্সপিরিয়েন্স হোল্ডারের কাছে গিয়ে। ততক্ষণ আপনারা এটা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।